আমি ওয়েট করছি বাকিদের জন্য। আমরা 6 জন আছি, 7 জন মোট, আমরা 7 জন আর কি। তো একটু দেখি সবাই কি ডাউনলোড করছে কিনা, সবাই কি জয়েন করলো কিনা। আসসালামু আলাইকুম স্যার। সবাই কি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আমরা কয়জন আসলাম? এক মিনিট, হ্যাঁ, একটা মিনিট। কয়জন আসলাম এখানে আমরা? এই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমিনুল, ভালো আছেন? 2 জন, 3 জন। জি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একজন আসেনি না? একরাম মনে হয় জয়েন করি না? একরাম মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মনে হয় 6 জনের মধ্যে 7 জনের মধ্যে একজন এখনো অ্যাবসেন্ট। ওনার মানে ক্লাস থাকে, ওনার মালয়েশিয়াতে আছেন। টাইমের এখনো ও টাইমের আচ্ছা একটু। আচ্ছা, ইয়ে, একরাম। হ্যাঁ, হ্যাঁ, টাইমের একটু টাইমের ব্যাপার স্যাপার আছে, এবং তার মানে ঢুকছে মনে হয়, দাঁড়ান, আসছে মনে হয়। ইজ দিস? হ্যাঁ, একরাম, একরাম ঢুকছে। হ্যাঁ, গুড। সবাই সবাই মানে ঢুকেছেন। ভেরি গুড। ভালো ভালো আছেন একরাম সাহেব? ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ভালো। আমরা দেরি হবে কিনা, কারণ আপনার টাইমের সাথে টাইম ডিফারেন্সের একটা ব্যাপার স্যাপার আছে। স্যার, একজন মনে হয় বাকি আছে স্যার, নজরানা হক নামে একজন ফিমেল ছিল, ওনাকে দেখছি না। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। হ্যাঁ, ক্লাসটা ওই আজকে লাস্ট ক্লাস ছিল। এই এটা রিসার্চ মেথোডোলজির উপরে। ওটা ওই প্রায় 3 ঘন্টা একটা ব্রেক দিছে, তো লাকিলি আচ্ছা, ব্রেকটা পেয়ে গেছি। গুড গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি নাজরানা হক না? নাজরানা হক। হ্যাঁ, এটা তো আসলে একটা মিনিট। হ্যাঁ, দেখছি আমি, একটা মিনিট। হ্যাঁ, আমি, হ্যাঁ, নাজরা কি ঢুকছেন না ঢুকেন না এখন? একটা মিনিট। হ্যাঁ, ও ওর ওখানে আবার মিটিং লিংক দেখা যাচ্ছে না। আছে কি? নাজরা কি আছে না? নাই তো মনে হয়। সে একটা মেসেজ আ- আ- পাঠিয়েছে। আচ্ছা, আচ্ছা, আপনি আছেন? নাজরা আছেন আপনি? স্যার, উনি মিটিং লিংকটা হোয়াটসঅ্যাপে পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, তাহলে একটা মিনিট। তাহলে আমি আহ, তাহলে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, দেখা যাক তুমি পান কিনা। দিচ্ছি দিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, 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 একটা মিনিট। এখানে উনি ইয়াটা পাচ্ছেন না। কপি লিংক, এবং সেটা দিয়েছি। হ্যাঁ, আসছে অনেকেই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গুড। সবাই আলহামদুলিল্লাহ সবাই জয়েন করেছে। আছেন নাজরানা? আপনি ভালো আছেন নাজরানা? আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো আছি স্যার। Good, খুব ভালো লাগলো শুনে। সবাই আহ, সবাই 6 জন, আমাদের 6 জন ছিলেন আর কি। সবাইকে আমাদের এখান থেকে লন্ডন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই বলবো একটা ঐতিহাসিক ইভেন্ট বলা যেতে পারে। আমি খুব ভাগ্যবান। টপ 6 আমাদের গ্রাজুয়েটদের নিয়ে আমি মিটিং করছি, এটা আল্লাহর ইচ্ছা ডেফিনেটলি। এবং বেশ অনার্ড ফিল করছি আপনাদেরকে নিয়ে। সবাই ম্যাচিউর এখানে। সবাই, আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই আছেন, ডক্টর নাসির ভাই। তো সবাই এখানে মোটামুটি আমরা ম্যাচিওর, সবাই ম্যাচিওর এখানে, সেটা হচ্ছে বড় মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের আমিনুলও পাশ করে ফেলছেন, সেও এখন ম্যাচিওর। সবচেয়ে মানে জুনিয়র এখানে আমিনুল না? জি স্যার। সো রাইট। আমরা আসলে আমাদের যে আমরা যে কাজটা আমরা করেছি গত 6 মাস বা 8 মাস বা বছর ধরে, যে কাজটা করেছি আমরা, সেটারই একটা আপনার একটা ইন্টারন্যাশনাল রিকগনিশনের জন্য কিন্তু আজকের এই মিটিংটা আর আয়োজন আর কি, তাই না? আমরা চাচ্ছি কিভাবে এটা কাজগুলো কিভাবে ইন্টারন্যাশনালি, অর্থাৎ ইন্টারন্যাশনাল জার্নালে, স্পেশালি এটা ম্যান্ডেটরি টু পাবলিশ ইন Q1 and Q2 জার্নাল। কারণ Q1 Q2 জার্নাল ছাড়া ফান্ড আমরা পাবো না। আগেই বলেছিলাম যে আমাদের আপ টু 3000 পাউন্ড পর্যন্ত ফান্ড আছে। ফান্ড আমাদের এখনো আছে, ইনশাল্লাহ থাকবে আরো বেশ বছর কানেক বা তার বেশি থাকতে পারে। ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই মানে খুব progressive কন্টিনিউয়েশন। সো
আহ, যে 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 জিনিসটা মানে আসলে বলা দরকার সেটা হচ্ছে আসলে প্রথম কথা হচ্ছে আপনারা আসলে সবাই আসলে খুব সিনসিয়ার কিনা। সবাই এখানে অবশ্যই বলতে পারেন না সিনসিয়ার না হলে মিটিং মিটিং কেন আসলাম, কিন্তু এটার পর একটা কথা থেকে যায়, টাইমের একটা ব্যাপার আছে এখানে। ওইটা কথা বলছি, টাইমটা। আমি খুব আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি, আমি গতকাল থেকে আমার থার্ড বিবিএ স্টুডেন্টের আমি সুপারভিশন শুরু করেছি। এটা উনি ইউকে থাকেন। আম, তো ওটা ডিবিএ বাই পাবলিকেশন হবে আর কি, ওদিন 1 ইয়ার ওনার ডিবিএ হয়ে যাবে আর কি, বুঝছেন। 4টা পাবলিশ করতে হবে, 4টা Q1 Q2 করার দরকার নেই, Q3 Q4 হলে হবে, বুঝছেন। 4টা জার্নাল ইন দ্য সেম ফিল্ড। সো এবং ফোর্থটা শুরু হবে ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে। ফোর্থ ডিবিএ ইয়েটা সুপারভিশনে শুরু হবে সেপ্টেম্বর থেকে। তো বেশ ভালো লাগছে গতকাল থেকে। তো এর মধ্যে কন্টিনিউয়াস রিসার্চ, আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে প্রায় 6 থেকে 7,000 স্টুডেন্টের একটা রেজিস্ট্রেশন হয়েছে আমাদের আরপিসি সেকেন্ড ব্যাচ, রিসার্চের সেকেন্ড ব্যাচটা আজকে 4:30টায় আমার এখান, বা ইউপি টাইম 4:30, বাংলাদেশ টাইম 9:30টায় এটার ইউটিউব ব্রডকাস্টিং হবে আর কি। সো স্যার আমি রেজিস্ট্রেশন করেছি, আমি স্যার জয়েন করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ইটস অল অ্যাবাউট রিসার্চ। ঠিক আছে, খুব ভালো লাগতেছে। মানে খুবই মানে আমি আজকে গত 3-4 দিন ধরে চিন্তা করতেছি, মানে সব ইটস অল অ্যাবাউট রিসার্চ, পাবলিকেশন, ফান্ড, দিস এন্ড দ্যাট। আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন হচ্ছে কত দ্রুত আপনারা ওই ফার্স্ট ভার্সনটা সাবমিট করতে পারবেন আমাকে পেপারের। তার আগে আমাকে কাইন্ডলি একটু 6 জনই কাইন্ডলি একটু ইনবক্স করবেন, এই গ্রুপে না, আমাকে ইনবক্স করবেন পার্সোনালি। 6টা প্রজেক্টই, আপনাদের 6 জনের প্রজেক্টের কথা বলছি আমি। Q1 Q2 জন্য কি কি রিকোয়ারমেন্ট, মানে রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে কিনা, বা কোনো রিকোয়ারমেন্ট বাকি থাকলে আমি সেটা আপনাকে ভালো একটা ফিডব্যাক দেবো। 1 পেজের একটা ফিডব্যাক দেবো আপনাকে মানে প্রত্যেক জনকে 1 পেজের একটা, বা 1 and 1/2 পেজ হতে পারে, কি কি মিসিং আছে, কোন কোন জিনিসটা ইনক্লুড দরকার, এবং কোন কিছু এখানে লেখার ব্যাপার আছে, কোন জিনিসটা মিসিং আছে সেটা আমি আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবো, একটা গ্লান্স, একটা স্ন্যাপশট দিতে পারবো আপনার প্রজেক্টের উপরে। যে প্রজেক্ট আমি সাবমিট করছেন, বা যদি ব্যাপারটা ওই প্রজেক্টটা যদি আপনি ইয়া করে থাকেন, মডিফাই করে থাকেন, সেই মডিফাইড ভার্সনটা বাড়াবেন। তো ওই প্রজেক্টের উপরেই আমি আপনাকে একটা গ্লান্স 1 থেকে 2 পেজের একটা ফিডব্যাক দেবো। এখানে যদি স্ট্রেংথ কি, উইকনেস কি, এবং কোথায় কোন জিনিসটা মিসিং আছে কিনা, এবং Q1 Q2 পাবলিশ হওয়ার জন্য এখানে কোন কোন রিকোয়ারমেন্ট গুলো এখানে মিসিং আছে, ঠিক আছে, এই জন্য আমি একটা ফিডব্যাক দেবো। আমার কথা কি সবাই শুনতেছেন? জি স্যার শুনতেছি। জি স্যার। ঠিক আছে, নাসির ভাই আছেন? ডক্টর নাসির ভাই আছেন কি? জি জি আমি আছি, আমি আছি। ঠিক আছে, আমি যাচ্ছি এখানে মোটামুটি সবাই শুনতেছেন কিনা। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে এই আপনারা, প্রথম কথা হচ্ছে আমরা as soon as possible আজকে কালকের মধ্যে যদি আপনারা আমাকে ইয়াটা দেন, আপনাদের রিপোর্টটা আপডেটেড হোক, কিংবা লাস্ট যে ভার্সনটা সেটা যে আমাকে পার্সোনালি ইনবক্স করেন গ্রুপের মধ্যে না। আমাদের এই যে এটা একটা গ্রুপ আছে, গ্রুপে একটা নাম আছে, সেই গ্রুপে না, এটা হচ্ছে মনে হচ্ছে এপিসি ব্যাচ 1 পাবলিকেশন, এই গ্রুপের নাম। গ্রুপের মধ্যে দেওয়ার দরকার নেই, ইন্ডিভিজুয়ালি মানে শুধু আমাকে ইনবক্স করলে হবে। আমি ওইটার উপর বেসিস করে আমি একটা ফিডব্যাক দেবো আর কি। তো ফিডব্যাকটা আমি ইনশাল্লাহ, আমাকে যদি আমরা আজকে কালকের মধ্যে দেন, আপনারা ফিডব্যাক পেয়ে যাবেন মঙ্গল বুধবারের মধ্যে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মঙ্গল বুধবার থেকে যদি শুরু করেন আপনারা 2 সপ্তাহের মধ্যে বা 3 সপ্তাহের মধ্যে আপনারা আমাকে একটা ভার্সন পাঠাতে পারবেন কিনা? স্যার যতটুকু সম্ভব চেষ্টা করব। আশা করি পারবো আর কি। এটা বসলে কিন্তু মনে করেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, এখানে ডক্টর নাসির ভাইও আছেন এখানে। আমরা যখন কোনো থিসিস বা কোনো একটা টেকনিক্যাল রিপোর্টকে যখন আমরা পেপারে কনভার্ট করি, ইট টেকস নট মোর দেন 2 days। মানে পুরো জিনিসটাকে করে এক জায়গায় গুছিয়ে কেটে কুটে ট্রেন করে এখান থেকে এখানে নিয়ে আসা খুব ভালোভাবে, এটা 2 দিনের বেশি লাগে না কিন্তু।
বুঝছেন, আমি কিন্তু একদিনে করছি অনেক বেশিরভাগ ক্ষেত্রেই, 2 দিন বলছি, মাঝে মধ্যে কিছু জিনিস আবার বাদ পড়ে আবার ঢুকাতে হয়, আবার কিছু আবার ট্রেন করতে হয়, আবার সাইজ করতে হয়, অনেক কিছু অর্গানাইজ করতে হয়, ফরম্যাটিং করতে হয়, অনেক কিছু অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। তো সব মিলে আসলে একদম আরামসে যদি আপনি সময় দেন 2 দিনের বেশি লাগার কথা না আর কি, একটা পেপার, একটা আপনার পরে রিপোর্টটাকে একটা পেপার ফরম্যাটে নিয়ে আসা। আমার বিশ্বাস এখানে যারা পাবলিশ করছেন তারা আমার সাথে একমত হবেন। হ্যাঁ নাসির ভাই, কথা কি ঠিক না? হ্যাঁ না, ওটা ঠিকই, তবে বিষয় হলো কি এখন মানে জার্নাল যে যে আপনি যেটা বললেন, জার্নাল যে রিকোয়ারমেন্ট গুলি, এখন একটা রিভিউয়ার কি ধরনের সে যে রিভিউ গুলি করে, কোন কোন ক্রিটিক্যাল সাইট গুলি, মানে হ্যাঁ ওইটা মাথায় কথা রেখে কিন্তু প্র্যাকটিসের মধ্যে অনেক, মানে এটা গলফ অফ আর কি বলে। হ্যাঁ, এটা মানে অনেক, আচ্ছা একটু আমি একটু আসতেছি। হ্যাঁ আমার মনে হয় আমরা যদি ফিডব্যাক একটা পাই এবং চেষ্টা করি, আশা করি নেক্সট 2 উইকস এর মধ্যে আপনাকে, 2 ম্যাক্সিমাম 3 উইকস এর মধ্যে একটা আপডেটেড রিভিউ দেওয়া যাবে আর কি, রিগার্ডিং দ্য পেপার। আর নাসির ভাই যেটা হয়তো বলতে চাচ্ছিলেন যে রিভিউয়াররা কোন কোন ক্রিটিক্যাল পয়েন্ট থেকে এগুলো রিভিউ করে, সেটা যদি একটু আমাদেরকে আর্লি বলে দেন, তাহলে আমরা তো ওই পয়েন্ট গুলোতে একটু ফোকাস করলাম টু গিভ ইউ দ্য আপডেট। আমি আমি সেটাও হাইলাইট করবো, নাসির ভাই যেটা বললেন সেটাও আমি হাইলাইট করবো ইনশাল্লাহ। পুরো একটা আমরা 1 থেকে 1.5 পেজের একটা, এটা খুব খুব গুড পয়েন্ট, ওটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নাসির ভাই যেটা বলেন তিনি এক্সপিরিয়েন্স থেকে বলছেন, এটা ট্রু। মানে কোন জিনিসগুলোকে, কোন রিকোয়ারমেন্ট গুলোকে বেশি হাইলাইট করে, ঠিক আছে, এই পয়েন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট এটা। তো এটা ইনশাল্লাহ আমি ওই পুরা 1 থেকে বললাম না, 1 থেকে 1.5 পেজের উপরে একটা একটা ফিডব্যাক দেবো আমাদের প্রত্যেককে, ঠিক আছে, ওইটার বেসিস করে যদি আপনারা একটু ফোকাস করেন কাইন্ডলি, তাহলে, কারণ আমাদের আসলে টার্গেট হচ্ছে জানেন, যদি আমরা Q3 Q4 হতো তাহলে এত কষ্ট করা লাগতো না, এত চিন্তা করা লাগতো না, যদি Q3 Q4 হতো। কারণ Q1 Q2 হচ্ছে ভেরি সিলেক্টিভ, ভেরি সিলেক্টিভ। এবং যদি মানে ওই পুরা রিকোয়ারমেন্ট, জার্নালের রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছেন তো। তো এখানে আমার সবাইকে রিকোয়েস্ট করবো, আপনাদের যারা আছেন 6 জনকে রিকোয়েস্ট করবো, আপনারা এখানে অনেকে পাবলিশ করছেন আগে, তো আপনারা আমার চেয়ে হয়তো আরো বেটার বুঝেন হয়তো, বুঝছেন। তো যে জিনিসটা বলো সেটা হচ্ছে একটু কষ্ট করতে হবে। আপনারা যে টপিকের উপরে রিসার্চ করছেন, এই প্রজেক্টটা করছেন, যে টপিকের উপরে, ওই টপিক ওরিয়েন্টেড কাইন্ডলি মিনিমাম 3টা জার্নাল আপনারা বেছে নেবেন। এটা আপনাদের কাজ, বের করবেন এটা গুগলে বা চ্যাটজিপিটিতে খুঁজে বের করবেন। এই 3টা Q1 Q2, এই মানে এটার সাথে এটা যায় আর কি, বুঝছেন, মানে এটা বলা হয় স্কোপ বলা হয়। ওই জার্নাল স্কোপের সাথে আপনার রিসার্চ স্কোপ মিলে কিনা, এই ধরনের 3টা লিঙ্ক আমাকে দেবেন, 3টা জার্নালের নাম। ফলে এটা একটু গো থ্রু করবো, কারণ এটা হলে আমার লোডটা কমে গেল। কারণ না হলে আবার জার্নালের জন্য, আপনার প্রতি টপিকের জন্য আমাকে খুঁজে বের করতে পারে কোনটা কি কোনটা, মানে অনেক কষ্ট হবে। তবে আমি সবাইকে বলবো, সরি, ওই এলসেভিয়ার এবং স্প্রিঙ্গার, বুঝছেন, এই 2টা অ্যাভয়েড করেন। এলসেভিয়ার এবং কেন টু মাচ চুজি, খুব খুব নাচ শিক্ষায়, বুঝছেন, অনেক এবং বেস্ট টাইম কনজিউমিং, বুঝছেন। তা আমাদের যেহেতু এবং আরেকটা কথা বলছি, 2টা বিষয় এখানে, ইট হ্যাজ টু বি ডেফিনেটলি অনলি ওপেন অ্যাক্সেস জার্নাল, যারা শুধু ওপেন অ্যাক্সেস পাবলিশ করে, ওই রেগুলার না। রেগুলার করতে গেলে বুঝছেন যে আমার কিছু ব্যাপার আছে, বুঝছেন, 14 মাস 15 মাস 16 মাসে পাবলিশ হয়েছে ভাই, আবার জানবারি করে আছে এবং রিভিউ হয়েছে 6 বার 7 বার। ওই এনার্জি না রে ভাই আমাদের, বুঝছেন তো, এখন বয়স হয়েছে, বুঝছেন তো। যেটা বলতে চাচ্ছি, যে জার্নালগুলো কুইকলি দেখবেন 2 to 4 মান্থসের মধ্যে পাবলিশ হয়, 3টা বিষয় এখানে খেয়াল রাখবেন। আপনি দেখবেন আপনার ফ্রিকোয়েন্সি দেখবেন, হাউ ফ্রিকুয়েন্ট দে পাবলিশ দ্য জার্নাল। দেখবেন আপনার প্রথম বিষয়টা হচ্ছে কত কুইকলি প্রথম দেয়, নোটিফিকেশন দেয়। দেখবেন এটা 12 দিন আছে, 1 সপ্তাহ আছে, 3 সপ্তাহ আছে, 4 সপ্তাহ, 4 সপ্তাহ ভিজাই করে। কারণ চাচ্ছি 4 সপ্তাহের মধ্যে যাতে একটা রিপ্লাই আসে, যাতে 4 উইকের মধ্যে একটা রিপ্লাই আসে। কোন একটা জার্নাল যখন ভিজিট করবেন 3টা পয়েন্ট দেখবেন আপনি এখানে। প্রথমটা হচ্ছে হাউ ফ্রিকুয়েন্ট দে পাবলিশ, কত কুইকলি তারা পাবলিশ করে, র্যাপিড পাবলিকেশন যেটা বলছি আমি। প্রথম কথা হচ্ছে ভুলেও কিন্তু আমি অবশ্যই এনশিওর করবেন এটা ওপেন অ্যাক্সেস জার্নাল, প্রথম প্রশ্ন হচ্ছে।
এটা ওপেন অ্যাক্সেস জার্নাল। এবং প্রথম নোটিফিকেশন দিতে কতদিন সময় নেয় তারা? দেখবেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হলে ভালো। 4 সপ্তাহের উপরে যায় না, 4 সপ্তাহের উপরে যায় না। যে জার্নালগুলো 4 সপ্তাহ বা 8 সপ্তাহ দেখবেন, অনেকে দেখবেন আমাকে নোটিফাই করবে 5 মাস পরে। আর এই 5 মাস করে আপনি আশায় বসে আছেন, 5 মাস পরে বললো, ওই যে রিগ্রেট করলো, বুঝছেন তো, বললো সরি এইটা আর পাবলিশ করা যাচ্ছে না। তাহলে টাইমটা কিল হলো না আমাদের, যে 5 মাস যদি ওয়েট করতেছি। ব্যাপারটা বুঝছেন তো, এটা খুব ইম্পর্টেন্ট। সো প্রথম কন্ডিশন হচ্ছে আপনি 3টা জার্নাল খুঁজে বের করবেন, 3টাই ওপেন অ্যাক্সেস জার্নাল, এবং যারা শুধু ওপেন অ্যাক্সেস জার্নাল পাবলিশ করে। সুতরাং এখানে এখানে একটা এপিসি মানে আছে, একটা এপিসি মানে হচ্ছে আর্টিকেল প্রসেসিং চার্জ। ডাজন্ট ম্যাটার, এটা উই হ্যাভ গট ফান্ড আপ টু 3000 পাউন্ডস। সো দেখবেন অনেকে যেমন এমডিপিআই চার্জ করে, মনে করেন 12, 1400, 1500, 1600, 1800 চার্জ করে তারা, ঠিক আছে। সো বেশিরভাগ ক্ষেত্রে আপনার এমডিপিআই গুলি বেশি, মেনলি ওরা কমার্শিয়াল, এবং ওরা অনেকে অনেক অনেক কথাই বলে এমডিপিআই সম্বন্ধে। এগুলো সব ফাউল কথাবার্তা, বুঝছেন, এগুলো অনেকে জেলাস, বুঝছেন, এগুলো এগুলো অনেক বিষয় আছে এখানে। তো ইট হ্যাজ টু বি ওপেন অ্যাক্সেস। এবং এবং প্রথম যে ফার্স্ট নোটিফিকেশনটা টাইমটা মানে কত, প্রথম নোটিফিকেশনের সময়টা কতটুকু? 12 দিন, 15 দিন, 3 সপ্তাহ হলে বেস্ট। 4 সপ্তাহ পর্যন্ত আমরা ওয়েট করবো, 4 সপ্তাহ পরে আমরা ওয়েট করবো না। কারণ 4 সপ্তাহ বেশি ওয়েট করবেন হচ্ছে, এটা আসলে মানে এটা এটা খুবই আনকমফোর্টেবল, এবং এটা টাইম কনজিউমিং। কারণ আমরা জানি না তো, মনে করেন অনেক ওপেন অ্যাক্সেস জার্নাল আছে আপনাকে 7 দিনে বলে দেবে, কিংবা অনেকে 3 দিনের মধ্যে বলে দেয়, 3-4 দিনে বলে দেয় ওয়েদার দে ওয়ান্ট টু রিভিউ অর নট। বুঝতে পারছি? এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছেন। সো ওপেন অ্যাক্সেস হইতে হবে। ফান্ড নিয়ে এপিসি কত চার্জ করে এটা কোনো ফ্যাক্টর না। এপিসি আমরা উই ক্যান অ্যাফোর্ড আপ টু 3000 পাউন্ডস, যেটা বলছি। এবং নোটিফিকেশন টাইমটা, ফার্স্ট নোটিফিকেশন টাইমটা ইম্পর্টেন্ট। এবং Q1 Q2 দেখে নেবেন। এবং Q1 Q2 জার্নাল কিনা এটা আপনি কিভাবে চেক করবেন? ওই যে শিমাগো, SCIMAGO, আমি যদি না বুঝেন আমি টাইপ করে দেবো গ্রুপের মধ্যে, শিমাগো দিয়ে সার্চ দিলে জার্নাল নাম লিখবেন, জার্নাল নাম লিখবেন, কমা দিয়ে শিমাগো দেবেন। ওখানে পুরো পেজের নিচে দিকে দেখবেন লেখা থাকে Q1 Q2 আর Q3 লেখা থাকে। ওটা হচ্ছে জেনুইন, বুঝছেন তো। অনেক জার্নালে ক্লেম করে যে তারা Q2 বা Q1 ক্লেম করে তারা, কিন্তু আপনি এনশিওর করার জন্য ওই ওই শিমাগো সাইটটা ইউজ করবেন, SCIMAGO, বুঝছেন। তার মানে জার্নাল নাম বলেন, কমা দিয়ে শিমাগো লেখেন, দেখবেন প্রথম লিঙ্কটা আসবে, ওখানে ক্লিক করে দেখবেন, ওখানে দেখিয়ে দেবে কোথাকার জার্নাল, কি পাবলিশ করে, ফ্রিকোয়েন্সি কত, এগুলো সব লেখা থাকে, ডিটেলস একদম একদম গ্রাফ ট্রাফ সব কিছু লেখা থাকে। সবার নিচে লেখা থাকে ওটা Q1 না Q2 না Q3 বা Q4। আশা করি আমি সবাইকে বলতে পেরেছি। প্রথমে আবার আমি একটু রিপিট করি, এটা ওপেন অ্যাক্সেস জার্নাল হইতে হবে, এবং প্রথম নোটিফিকেশনটা কতদিন পর দেয়? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ বেশি যাবেন না। তৃতীয় হচ্ছে ওই জার্নালটা দেখে নেবেন এটা কি আদৌ Q1 বা Q2 কিনা, বাই শিমাগো, SCIMAGO। হ্যাঁ, এই স্যার পর্যন্ত একটা কোনো কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, স্যার এই যে 4 সপ্তাহের মধ্যে ওরা রেসপন্স করছে কিনা, এটা কি স্যার আমরা আমাদের এন্ড থেকে তাদেরকে নক করবো, নাকি স্যার আপনি আমাদেরকে হেল্প করবেন স্যার? না এটা আমার তো এটা ওই জার্নালের সাইডের মধ্যে লেখা থাকে তারা কতদিন পর রেসপন্স করবে, ওখানে নিচে লেখা থাকে ওই জার্নালের স্যার, মধ্যে। বুঝতে পেরেছি, মূলত হোম পেজে, ওই জার্নালের হোম পেজে লেখা থাকে, কোথাও না কোথাও লেখা থাকে, ঠিক আছে। আপনারা দেখবেন ডেফিনেটলি আপনি লেখা থাকে কতদিন পর রেসপন্স করে, প্রথম নোটিফিকেশন লেখা থাকে ওখানে। আপনি দেখবেন ওখানে যে মানে আপনার কি বলে এটাকে সাইটেশন, সরি দেখবেন আপনার এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাকশন বা আপনার দেখবেন এখানে ওদের একটা ইয়ে আছে। আমি 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 দেখাচ্ছি একটা একটা জিনিস, আমি দেখি, মনে করেন একটা মিনিট দাঁড়ান, আমি আমি বলেন একটা জিনিস একটা লাইন থাকেন, আমি একটা জিনিস দেখাই, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবেন। এটা হচ্ছে আপনার একটু, হ্যাঁ একটা সময় দেন আমাকে, আমি এখনই এখনই বলেছি জিনিসটা কি আসলে।
আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই করে আপনার ওই যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কি মানে একটু দেখার দরকার আছে, যেমন গ্রেটার দেন ইস্যু হ্যাঁ, গ্রেটার দেন 3 বা 4 বা 5 ইম্প্যাক্ট ফ্যাক্টরটা। হ্যাঁ, সেটা সেটা সে বিষয়ে আমি বলছি একটু পরে। আমার মাথায় আছে এটা। আহ, একটু 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 ওয়েট করে, হ্যাঁ আমি বলছি, এটা একটু মাথায় আছে আমার। আমি একটা জিনিস খুঁজতেছি এটা দেখার পরেই। হ্যাঁ, একটা একটা জিনিস দেখে কেমন, আমি একটা জিনিস শেয়ার করি কেমন, তাহলে আমি জিনিসটা আমাদের নিজে হবে। ডক্টর নাসির ভাইয়ের আনসারটা পেয়ে যাবেন আপনি দ্য সেম, এই একই ইয়ার মধ্যেই। আমরা ক্লিক করলাম, এটা শেয়ার করলাম, এন্টার স্ক্রিন দিস এন্ড শেয়ার, রাইট। এবার আহ, দেখেন এখানে শেয়ার হয়েছে, এটা শেয়ার হয়। হ্যাঁ আসছে। দেখেন এখানে জার্নালের নাম হচ্ছে, দেখছেন জার্নাল, এটা সায়েন্স ডাইরেক্ট, এটা এলসিবি এর একটা পার্ট, এলসিবি এর একটা সিস্টার কোম্পানি বলতে পারেন। সায়েন্স ডাইরেক্ট, এখানে ডিসিশন অ্যানালিটিক্স জার্নাল, জার্নালের নাম দেখছেন এখানে, এটা লেখা দেখছেন তো, ওপেন অ্যাক্সেস, পিওরলি ওপেন অ্যাক্সেস, খেয়াল করছেন এখানে, এই যে এইরকম দেখবেন ওপেন অ্যাক্সেস। এবং জি। যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কথা বলছেন বা সাইড ফ্যাক্টর 10.9 দেখাচ্ছে এখানে, ঠিক আছে। ও আরো যদি বুঝছেন আপনি দেখবেন ওই একটু একটু লিখে যাই, ট্রাই করা যেতে পারে। এই দেখেন আর্টিকেল প্রসেসিং, আর্টিকেল এপিসি বা আর্টিকেল পাবলিশিং বা আর্টিকেল প্রসেসিং, দুটাই ইউজ করা হয়। আর্টিকেল পাবলিশিং চার্জ হচ্ছে $2190, এক্সক্লুডিং ট্যাক্স। এখানে এটার সাথে 20% অ্যাড করলে যা হয় সব মিলে হয়তো 2,500 মতো হয়ে যেতে পারে, ঠিক আছে, 2,500 কিংবা বেশি ডলার্স। ওকে, এখানে যদি যদি মাথায় রেখেন, বেয়ার ইন মাইন্ড, টাকা দিলে কিন্তু পাবলিশ হয় না, কিন্তু এরা কিন্তু রিজেক্ট করে, একদম ধুমধাম রিজেক্ট করে, বুঝছেন। এবং দেখেন সাবমিশন টু ফার্স্ট ডিসিশন, আপনি আজকে পাঠালে কালকে আমাকে বলে দেবে ওরা আগাবে কিনা, দেখছেন এখানে। এরকম অনেক জায়গায় আপনি একদিন দেখবেন, 7 দিন দেখবেন, 15 দিন দেখবেন, 14 দিন দেখবেন, 1 মাসের বেশি যায় না, সেটা সে কথাই বলতে চাচ্ছি আমি। দেখেন 60 days সাবমিশন টু ডিসিশন আফটার রিভিউ, তার মানে একদিনে বললো এটা বলবে সে, আপনি ওইটা আসে রিভিউ করবে কিনা। তারপর হচ্ছে 63 দিন পরে, 63 দিন কিন্তু অনেক লম্বা সময় কিন্তু, তাই না, প্রায় 2 মাসের বেশি, ঠিক আছে। আহ, অর্থাৎ 2 মাস পরে বলেছে আপনাকে সেটা পাবলিশ করবে কিনা। তার মানে এটা যদি বলে দেয় 63 দিন পরে, 63 দিন পর কত, 2 মাস না, একদম 2 মাস পরে হচ্ছে, 2 মাস 3-4 দিন হচ্ছে না, ভেরি গুড। অ্যাটলিস্ট আমি যদি বলে হ্যাঁ এটা রিভিউ, এটা এটা পাবলিশ করা যাবে, ঠিক আছে। আহ, এবং ফাইনালি বলছি 135 দিনের মাথায়, এটা মানে এটা রিভিউ চলতে থাকবে 135 দিনের মাথায়। 135 দিনে কত হয়, হয়তো 4 মাস বা 5 মাসের মাথায় বলে দিচ্ছে এটা আসলে আপনার এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না, ঠিক আছে। অ্যাকসেপ্ট হয়ে গেলে 4 দিনের মধ্যে এটা অনলাইনে চলে আসবে। তো এই হচ্ছে একটা বিষয়, আশা করি এই জিনিসটা আপনারা বুঝছেন। জিনিসটা কি বলতে, যেটা বলতে চাচ্ছি, মেক শিওর এরকম 3টা জার্নাল, যে কোনো 3টা জার্নাল। তবে আমি নর্মালি এই এলসেভিয়ার বা স্প্রিঙ্গার আমি অ্যাভয়েড করি, বুঝছেন। কারণ অনেক জার্নালে আমি এই ধরনের অনেক জার্নাল আমি পাঠাইছি, এরা একটা নিজে প্রথমে রিভিউ করা শুরু করে, একটা পার্টিকুলার সময় পরে বলে তারা এইটা হয়েছে ওইটা হয়েছে, অনেক পেইন দেয়, ঠিক আছে, কারণ এটা আমার টাইম। আর কিছু কিছু কিউ3 আছে, কিউ3 জার্নাল আছে, আপনি এই মাসে দিলে আগামী মাসে পাবলিশ হয়। এখানে দুটা বিষয় আছে, আপনাকে এনশিওর করতে হবে যে এটা স্কোপাস ইন্ডেক্স কিনা, এবং দুটা বিষয় দেখে, ফান্ডিং মোডে দুটা জিনিস দেখে, আপনার জার্নালটা কি আসলে স্কোপাস ইন্ডেক্স কিনা। ইম্প্যাক্ট ফ্যাক্টরটা 1, 2, 3 হলে সমস্যা নেই, কিন্তু এটা স্কোপাস ইন্ডেক্স হইতে হবে, ঠিক আছে। স্কোপাস, SCOPUS দেখবেন, স্কোপাস ইন্ডেক্স হইতে হবে। আর একটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স, এটাকে আমরা অ্যাবস্ট্রাকশন বলি, অ্যাবস্ট্রাকশন বলি। আমি এখানে দেখি এদের অ্যাবস্ট্রাকশন কি আছে, একটু দেখিয়ে দিচ্ছি এখানে। আম, এখানে তারা টপ সাইটে লিখছে মোস্ট ডাউনলোডেড দিস এন্ড দ্যাট, এখানে অ্যাবস্ট্রাক্ট থাকার কথা, ক্লিক, ওকে, এবারে যাই।
আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি এখানে এখানে অ্যাবস্ট্রাক্টটা দেখানো দরকার আছে। আম, আমি যদি বলি এখানে এলসেভিয়ার বা স্প্রিঙ্গার, স্প্রিঙ্গার নেচার, একটা বই, বই তো চাচ্ছি না আমরা চাচ্ছি জার্নাল, পেন অ্যাক্সেস। ভালো, এখানে রাইট, এটা হাইব্রিড বলছে, অর্থাৎ ওপেন অ্যাক্সেস এবং নর্মাল দুটাই তারা করে, এটা তাই কথা বলতেছে আর কি। আমি আপনাকে স্ট্রংলি বলছি শুধু ওপেন অ্যাক্সেস, কারণ হাইব্রিড হলে আবার আবার তারা এটাকে আবার আরেকজন ডিসিশন আছে, এক্সপিরিয়েন্স বলছি। তো এখানে আপনার এই যে এখানে যে ডান পাশে দেখেন যে কথাটা বলছিলেন ইয়া ভাই, ডক্টর নাসির ভাই, ইম্প্যাক্ট ফ্যাক্টর 2.8, 5 ইয়ার জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর 2.8 2014 সালে। এই দেখেন এখানে লেখা দেখছেন তো, সাবমিশন টু ফার্স্ট ডিসিশন 18 দিনের মাথায় আপনাকে বলে দেবে তারা আগাবে কিনা। আপনার সবাই দেখছেন জিনিসটা, জি স্যার। বুঝতে পেরেছেন? এই দেখেন স্যার। সাবমিশন অফ দ্য ফার্স্ট ডিসিশন জি, জি। মিডিয়ান বলতেছে 18 দিনের মধ্যে সে বলে দেবে আপনার পেপারটা ওরা রিভিউ করবে কি করবে না। ঠিক আছে, এই জিনিসটা দেখতে বলছি এতক্ষণ ধরে, এটা বোঝানোর জন্য। আরেকটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট দেখতে হবে অ্যাবাউট দ্য জার্নাল। এখানে নিচে কোথাও থাকতে পারে, দেখছি আমি একটু। এই যে অ্যাবস্ট্রাক্ট দেখছেন তো, এটা মাথায় রাখতে হবে জিনিসটা, অ্যাবস্ট্রাক্টেড এন্ড ইন্ডেক্সড ইন, বুঝতে পারছেন? তো আমাদের যে ফান্ডিং বলি তাতে শুধু দুইটা রিকোয়ারমেন্ট, এটা স্কোয়াস হতে হবে। এখানে দেখেন বাইডু খুব ভালো, এই ডিবিএলপি ভালো, ইআই কম্পেন্ডেন্সিটা ভালো। এখানে দেখবেন আপনি স্কোপাসটা আছে কোন কোথাও, আচ্ছা স্কুপাস আছে ডান দিকে, স্কুপাস যে আচ্ছা প্রোকোয়েস্ট স্যার, একদম নিচে এই দেখেন নম্বর। এই আমি এটা কথা বলছিলাম সীমাগ SCIMAGO, ঠিক আছে। সো আমি এই জিনিসটা দেখাবো আপনাকে একটা জিনিস, যেমন প্রোকোয়েস্ট ভালো, কিন্তু ওরা চাচ্ছে মূলত শুধু স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স। যদি বা ওয়েব অফ সায়েন্স এখানে নাই, দেখাচ্ছে না ওয়েব অফ সায়েন্স কি আছে এখানে, নাই এখানে দেখাচ্ছে না, বা মিনিমাম যদি স্কোপাসটা থাকে, এটা মানে ম্যান্ডেটরি, বুঝছেন? ফান্ডের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনারা দেখুন সবসময় দেখবেন অ্যাবস্ট্রাক্টেড এন্ড ইন্ডেক্সড ইন, অর্থাৎ ডাটাবেস সার্ভার, এগুলো সব ডাটাবেস সার্ভার, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ডাটাবেস সার্ভার। এখানে তারা এটা ইন্ডেক্স হয় কিনা বা অ্যাবস্ট্রাক্ট হয় না, অ্যাবস্ট্রাক্ট হয় কিনা, এটা ইম্পর্টেন্ট জিনিস, বলতে পারলাম? তো এটা যদি এখন প্রশ্ন হচ্ছে এই জার্নালটা কি আসলে এটা এটা এখানে লেখা নেই Q1 বা Q2 কিনা, দেখছেন কোথাও লেখা নেই এখানে, বুঝতে পারছেন? তো এটা Q1 বা Q2 কিনা, আমি একটু এখানে যদি আমি এটা কপি করি লাইনটা, Ctrl+C, এখানে আরেকটা খুলি google.com দিয়ে, শেয়ার হচ্ছে না, এটা এইভাবে টাইপ করার পরে কমা দিয়ে SCIMAGO, ঠিক আছে। এই দেখেন ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডাটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স, স্প্রিঙ্গার, ঠিক আছে, শিমাগো, এন্টার দিই। দেখবেন এই দেখেন শিমাগো জার্নালিং, একদম সেম জিনিসটাই, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডাটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স। ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এখানে দেখবেন পুরা ওই জার্নালি, যে জার্নালটা আমি একটু আগে দেখলাম, এই জার্নালটা একটু আগে, যে স্প্রিঙ্গারের যে জার্নালটা দেখলাম সেটার কথা বলছি। এখন এভাবে দেখেন, এই যে এটা দেখলাম, এটা একটু আগে এটা দেখছেন, এই জার্নালটাই। আমি যদি এখানে আসি তাহলে দেখবেন এখানে আপনার এই যে তারা সাবজেক্ট এরিয়া এবং ক্যাটাগরি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটেশনাল থিওরি এন্ড সো অন, ম্যাথমেটিক্স, হোয়াটএভার সব আছে। দেখছেন এটা কি Q2 Q2 স্যার। এখানেও থাকে এবং এখানে আরেকটা বিষয় আছে এখানে, নিচেও থাকে, নিচেও দেখা পাচ্ছি এই যে এই ধরনের গ্রাফ এখানে মেসিং আছে। এখানে অনেক দিনের অনেক ধরনের জিনিস আছে, এখানে দেখবেন গ্রাফ দিয়ে বোঝাইছে অনেক কিছুই, এবং সবার নিচে দেখছেন তো এই যে আমি এইটার কথা বলছি, দেখছেন তো এখানে, বুঝছেন? Q2, এটা Q2 জার্নাল।
আহ, আশা করি জিনিসটা আপনারা বুঝছেন, তাই না? হুম। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আমি স্টপ প্রেজেন্টেশন করছি। আম, হ্যাঁ, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না স্যার, স্যার। স্যার আমার পেপারে শুধুমাত্র একটা প্রবলেম আমি ফেস করছিলাম, যে যখন আর কি আমি রিপোর্টটা করি, তো প্রথমে তো আমি যখন এই লিটারেচার রিভিউ করি তখনই রেফারেন্স গুলো নিয়ে নেই IEEE ফরম্যাটে, কিন্তু যখন আমি পরে এগুলোকে আবার কাট করে মানে মেইন ফাইলে যখন নেই, তখন রেফারেন্স গুলো উল্টাপাল্টা হয়ে যায়। তো স্যার এটা কিভাবে সলভ করতে পারি যে রেফারেন্স গুলো ঠিক থাকবে, যে যেমন এগুলো মানে। এগুলো যদি আপনি ম্যানুয়ালি করতেন, বুঝছেন, তাহলে কিন্তু এটা হতো না। আপনি আচ্ছা। কোন একটা ফরম্যাট আপনি ইউজ করছেন, তো যে টুলটা আপনি ইউজ করছেন এই সাইটেশন তৈরি করার সময়, ওই টুলটা ইউজ করেন না, অন্য কোনো ব্যতিক্রম কোন টুল স্যার ইউজ করেন। আমি সরাসরি এক্সেল ওয়ার্ডে যে আছে যে রেফারেন্সের একটা ফরম্যাট আছে, ওটা ওইটাই। ইউজ করেন না, ওটা ইউজ করেন না। ওটা আমি কখনো ইউজ করিনি, আমার জীবনে আমি কখনো ইউজ করিনি এটা। আমি নর্মালি ম্যানুয়াল করতে পছন্দ করি, বুঝছেন তো, নর্মালি ম্যানুয়ালি করি আমি, স্যার বুঝছেন। ম্যানুয়ালি করার চেষ্টা করছিলাম, কিন্তু স্যার পরবর্তীতে বলা হয়েছিল যে হার্ভার্ড ফরম্যাটে করা যাবে না, IEEE ফরম্যাটে করতে হবে। তো স্যার ইউটিউব হ্যাঁ, দেখার পরে এই সিস্টেমটা আসছে। না, এটা এটা আপনি ওই ওয়ার্ডের যে ইয়ারে আছে ওটা ওটা ইউজ করেন। ওটা কিন্তু হয় কি জানেন, ওটা এক ভার্সন থেকে যখন, তারপরে যখন এক ভার্সন থেকে যখন আরেক ভার্সন, মনে করেন আপনি ইউজ করছেন 2019, আমি ইউজ করছি 2013, যখন আপনি ফাইলটা আমাকে পাঠাবেন তখন আমার এখানে চেঞ্জ হয়ে যাবে এটা, ফরম্যাটে ভার্সনের কারণে। জি স্যার। স্যার এটা তো জানা ছিল না, এই কারণে এমনটা হয়েছে হয়তো বা। না, এটা 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 ইসলামের বিগ ডিল। আপনি এটা দেখেন এই জিনিসটাকে, কিংবা আপনি সেম জিনিসটাকে, এগুলো অনলাইনে বহুত টুল আছে, হুবহু জিনিস আবার অন্য টুলের মাধ্যমে আবার চেঞ্জ করেন, তেমন ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, বুঝছেন তো। সেম ফরম্যাট জি স্যার। থাকবে, বাট দেখবেন ক্যারেক্টারের ব্যবসা আছে বেশি, বেশ কিছু। আমি আমাকে বোঝাই বলতে পারছি না জিনিসটা, কিন্তু আমি জানি জিনিসটা কিভাবে হয়, ভিতরে কিছু ইন্টারনাল কিছু ক্যারেক্টারের ব্যবসা আছে, বুঝছেন। জি স্যার। জি স্যার। বুঝছেন তো। মনে করেন আমি চ্যাট জিপিটি দিয়ে একটা জিনিস লিখলাম, এখন যদি টার্ন ইন দিয়ে আমি সার্চ করি, টার্ন ইন দিয়ে আমি চেক করি, দেখবেন এটা বলতে হবে এটা আম, মনে করেন 80% বা 90% AI। তার টার্ন কিভাবে বুঝলো? এই যে বোঝার বিষয়টা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারের বিষয়, তারপরে কোন ক্রিয়া কোন, এগুলি এগুলি হচ্ছে ইন্টারনাল কিছু, এগুলো হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক কিছু ব্যবসা আছে, বুঝছেন। স্যার মানে একটা প্যাটার্ন ক্যাচ করে ফেলে। যেটা হিডেন একটা ক্রিপ্টোগ্রাফিক একটা জিনিস আছে, যেটা ওটাই সে পড়ে ফেলেছে, ওই জিনিসটা পড়ে। সে অটোমেটিকলি বলতে পারে আপনি না হয় কোন একটা পার্টিকুলার LLM আপনি ইউজ করছেন, যার কারণে এটা AI ইন্ডেক্স দেখাচ্ছে মনে করেন 90% বা 95%। স্যার বুঝছেন। আমার রিপোর্টে আমি 100% আমি মানে নিজের ওয়ার্ড আর নিজের মানে টাইপ করে ইউজ করছি, আমি এখানে কোনো AI ইউজ করি নাই, তাই এটাতে ধরার সুযোগ থাকবে না আশা করি যে রিপোর্টে। সমস্যা নেই, ইভেন AI যদি মনে করেন 50% হয় কোনো সমস্যা না, কিন্তু আপনি অ্যাকনলেজ করতে হবে যে আপনি AI কোন কোন টুল ইউজ করছেন। ফর এক্সাম্পল, আপনি চ্যাট জিপিটি ইউজ করছেন, বা আপনি টুল কি বলে কুইলবর্ড ইউজ করছেন, বা গ্রামারলি ইউজ করছেন, বুঝছেন। এটা এটা অ্যাকনলেজ করতে হবে, জি স্যার। বুঝছেন। জি স্যার, মানে যেসব ইউজ করছি এগুলা মানে আগেই স্যার মেনশন করছি যে কোথায় কি কাজে আর কি কারণে ইউজ করছিলাম, যে কোন এআইটা কি কারণে ইউজ করছি। এমনকি স্যার মানে যেটাতে আমরা কোনো মানে কোনো একটা ইংলিশ ওয়ার্ডের মানে মিনিং বুঝতেছি না, তাই এটাও মেনশন করছি যে গুগল ট্রান্সলেট কি জন্য ইউজ করছি। ইয়েস, ওকে, দ্যাটস ফাইন, ইটস ওকে দেন। আর কারো কোনো কোনো কোশ্চেন আছে কোনো? কোশ্চেন ছিল। বলেন, হ্যাঁ, এখন বলেন, হ্যাঁ। আর প্রজেক্টটা যখন করেছিল আমার কাছে মনে হচ্ছিল যে দুইটা পেপার হয়তো এখান থেকে পড়তে পারবো, মানে একটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ দিয়ে একটা, আর একটা হচ্ছে অরিজিনাল। এখন সিস্টেমেটিক রিভিউ কি অ্যাকচুয়ালি Q1 Q2 একসেপ্ট করবে কিনা সেটা জানার ছিল। আপাতত করে, অনেকে করে, কিন্তু আমার মনে হচ্ছে পড়াটা একটাই করেন, ঠিক আছে, একটা করেন আপাতত, পরবর্তীতে দেখা যাবে কি আপনার রিভিউ দিয়ে ইয়া করা যায় কিনা। আপাতত ভালো করে সুন্দর সুন্দর করে রিভিউ প্লাস তার জিনিসটা, ব্যাপারটা আমার স্ট্রং হবে আপনার। যদি মনে করেন আপনি যদি ওইভাবে কনফিডেন্ট থাকেন, তাহলে আপনার পেপারের অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক বেশি হবে আমি মনে করি আর কি। যদি মনে করেন যে আমার আমার একটা ভালো একটা করে স্ট্রং ভালো রিভিউ আছে আমার, এটার সাথে যদি আপনার এটা রিভিউ থেকে তারপরে আপনি প্রজেক্ট ম্যাথোলজি ফলো করে বা ইমপ্লিমেন্টেশন যদি ঠিকমতো করে থাকেন, বা ভালো কিছু মানে কি বলে এটা আপনার ইমপ্রেসিভ রেজাল্ট থাকে, তাহলে এটা আপনার পেপার অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আপনি একটা চিন্তা করেন আপাতত, ঠিক আছে, ভালো করে একটা, বুঝছেন।
আপনি যদি বলতেন Q3 Q4 আমি বলতাম হ্যাঁ ইয়েস ঠিক আছে, দুটা একটা Q3 একটা দুটা Q3 একটা রিভিউর উপরে একটা এর উপরে আমি সেটা বলে দিতে পারতাম ইয়েস আনসার। কিন্তু Q1 Q2 এর ক্ষেত্রে বুঝছেন এখানে একটু আছে আর কি বুঝছেন। আমি চাচ্ছি যে 6টা পাঠাবো ছয়টাই মানে অ্যাকসেপ্ট হবে। এবং জার্নালের জার্নালগুলো কিন্তু আমরা তিনটা ওপেন অ্যাক্সেস জার্নাল আপনারা নিজেরাই খুঁজে দেবেন, ঠিক আছে? কারণ এটা আমার জন্য একটু একটু টাইম কনজিউমিং হবে, কারণ এটা আপনার একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। আমি এই জার্নালে যদি পাবলিশ করতে পারলে ভালো হবে। তবে আমি আবার বলে রাখছি এলসেভিয়ার স্প্রিঙ্গার ভেরি গুড এক্সিলেন্ট, কিন্তু কোশ্চেন হচ্ছে টাইম নেই, প্রচুর টাইম নেই। আমি চাচ্ছি 3 থেকে 4 মাসের মধ্যে যাতে পাবলিশ হয়, ঠিক আছে? স্যার আমার একটা আপনিও কোশ্চেন কিছু ছিল। সাজেশন দিয়েন আর কি, কোন কোন জার্নাল গুলোতে আসলে আমরা না, আমি দিতে আমি পারবো। আমি 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 সে জন্যই বললাম আর কি, এই দুইটা অ্যাভয়েড করা ভালো আর কি বুঝছেন, যেহেতু আমরা টাইমটা আপনি IEEE অ্যাক্সেস একটা জার্নাল আছে, অনেকে প্রিডেটরি জার্নাল বলে, এগুলো হচ্ছে ফাউল কথাবার্তা বুঝছেন তো। তো এরকম দেখেন যেগুলো ওপেন অ্যাক্সেস, রিয়েলি মানে জেনুইনলি ওপেন অ্যাক্সেস, এটা কোনো হাইব্রিড টাইপিং না। একটু সময় দিতে হবে কোন জার্নালগুলি আপনার ফিল্ডের উপরে কোন জার্নালগুলো হাইব্রিড না বা রেগুলার না, পিওরলি ওপেন অ্যাক্সেস। কারণ আমরা তো ফাইন্যান্স তো কোনো সমস্যা না আল্লাহর রহমতে, সেই জন্য বলছি, ঠিক আছে? স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যে রিপোর্টটা জমা দিয়েছি আপনার কাছে এবং গ্রেডিং পেয়েছি সেটা ছিল স্যার ডিজার্টেশন পেপার। এটার লেন্থ ছিল 12,000 থেকে 15,000 ওয়ার্ডের মধ্যে। বাট আমি স্যার কিছুদিন স্টাডি করলাম বিভিন্ন Q1 Q2 জার্নাল, ম্যাক্সিমাম তারা সাজেস্ট করছে যে লেন্থটা হওয়া উচিত হচ্ছে 8 থেকে 9,000 ওয়ার্ডের মধ্যে। এবং স্যার ফরম্যাটটা সেম না, ডিজার্টেশন পেপারের ফরম্যাট একরকম দেখাচ্ছে আর পাবলিকেশনের জন্য অন্যরকম ফরম্যাট দেখাচ্ছে স্যার। তো এখন কি সেটাই আমরা তো, স্যার পাবলিকেশনের ফরম্যাটে নিয়ে যাব স্যার? হ্যাঁ সেটাই বলতেছি, এই কথাটাই বলতাম আগে সবার পরে। আপনি এই জন্য বললাম প্রথমে জার্নাল সিলেক্ট করেন এবং সেই প্রতিটা জার্নালের একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটাই আমাকে দিন, আপনি ওখানে মেনশন করবেন এটা এই জার্নালে পাঠানোর জন্য। সেই জন্যই বলছি, না হলে আমি আপনাকে বলতাম আপনি আগামী 4-5 দিনের মধ্যে আমাকে পাঠান, আমি 2 সপ্তাহের জন্য দিয়েছি, বুঝছেন তো। আপনি মনে করেন Right, তিনটা জার্নাল চুজ করেছেন, প্রথম কথা হচ্ছে তিনটাই ওপেন অ্যাক্সেস। তিনটার মধ্যে দুটো যদি একই রকম জার্নাল হয় তাহলে কিন্তু 3 রকম জার্নাল নিয়েন, দেখবেন 3টা জার্নালের ফরম্যাট কিন্তু 3 ধরনের হতে পারে, কিংবা 2টা এক ধরনের আর একটা এক ধরনের, এভাবে হতে পারে। যে ফরম্যাটে হোক না কেন আপনি 3টা জার্নালেরই 3 ধরনের ফরম্যাটে পেপারটা আমাকে পাঠাবেন, বুঝতে পারছি? এই জন্য 2 সপ্তাহ বললাম, এটা আমি পরে বলতাম আপনাকে। আমি ওয়েট করতেছি কেউ আপনাকে বলতেছেন কিনা এটা। প্রতিটা জার্নালে একটা ফরম্যাট থাকে, স্যার। একটা টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটটা ফলো করবেন, দেখবেন আপনি ওখানে পাবেন টেমপ্লেট, দেখবেন অথর্স কি বলে এটা বলে আপনার অথর্স জন্য কিছু থাকে এখানে, কমেন্টস থাকে কিছু, ওগুলি ফলো করতে হয় আর কি, বুঝতে পারছি? স্যার 3 ধরনের বলতে কি Q1 Q2 এবং Q3 বোঝাচ্ছেন নাকি স্যার 3টা Q1 Q2 মিলেই হবে? টেমপ্লেটটা ভিন্ন ভিন্ন ধরনের হয়। মনে করুন আপনি 3টা জার্নাল চুজ করছেন, 3টাই মনে করেন Q1 Q2 তো আপনি ওই যে সীমাগুলি পাবেন, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে প্রতিটা জার্নালের একটা ফরম্যাট আছে, একটা ফরম্যাট ফলো করতে হয়, টেমপ্লেট ফলো করতে হয়, টেমপ্লেট দিয়ে তারা টেমপ্লেট দিয়ে দেয় MS ওয়ার্ড ভার্সনে। ভালো কথা, আপনি ল্যাটেক্স ভার্সন নিয়ে কখনো, ঠিক আছে? ল্যাটেক্স হচ্ছে মহা জ্বালাতন যন্ত্রণা, বুঝছেন? এগুলি করেন, এগুলি অনেক কঠোর করতে হয়, মনে মহা ঝামেলা। আমি জীবনে একবার করছি, বুঝছেন, একটা ব্যবহার করছি, আর আমি আর ভুল আর করি না, অনেক টাইম কনজিউমিং, প্রচুর টাইম যায়, বুঝছেন। এই জন্য ওয়ার্ডের এখানে ওদের সব ধরনের টেমপ্লেট, 2 ধরনের টেমপ্লেট থাকবে, একটা লেটেস্ট, একটা হচ্ছে আপনার MS ওয়ার্ডের। MS ওয়ার্ডটা ডাউনলোড করে ওটার মধ্যে আপনি আপনার ওই জিনিসগুলো আপনার মেইন থেকে কপি পেস্ট ওখানে বসাবেন, দেখবেন ফন্ট সাইজ কেমন, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, তার বিভিন্ন ধরনের স্টাইল থাকে, এক্স্যাক্টলি সেম স্টাইল ফলো করতে হবে, টেমপ্লেটে সব দেওয়া থাকে, ঠিক আছে? পরে টেমপ্লেটে দেওয়া পাবলিশন থাকে। ল্যাটেক্স ফরম্যাটে ওরা নিয়ে যায়, পরে কিন্তু ওরা আবার ঠিকই ল্যাটেক্সে, কারণ ওদের হ্যাঁ, একটা ইয়ে থাকে, পাবলিশিং এর কতগুলো ইনিশিয়াল নিয়ম থাকে। ইনিশিয়ালি একটা মিনিমাম যে রিকোয়ারমেন্ট তাদের, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। সো মনে করেন Right. 3টা জার্নাল চুজ করছেন, সেই 3টা জার্নালের হচ্ছে 3 ধরনের ফরম্যাট হতে পারে, কিংবা 3টার মধ্যে 2টা এক ধরনের ফরম্যাট আর একটা এক ধরনের ফরম্যাট। ওখানে ওই আপনি প্রতিটা জার্নালে আপনি টেমপ্লেট পাবেন, টেমপ্লেট ডাউনলোড করবেন, সেই টেমপ্লেটের মধ্যে আপনার ডাটাগুলো বসাবেন, মানে কপি পেস্ট করে, ঠিক আছে? একদম মানে সেম জিনিস ফলো করবে। হ্যাঁ, মানে অ্যাবস্ট্রাক্ট কত ওয়ার্ডস হবে, ওরা লিমিট লিখে দেয় যে 250 ওয়ার্ডস বা 300 ওয়ার্ডস, বেশি হবে না হয়তো বা এরকম আর কি। সব লেখা থাকে এখানে, সব পুরো হোল ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর আর আমরা ওই
অ্যাফিলিয়েশনটা হবে কারসিট, বুঝছেন তো? এটা মাথায় রাখেন সবাই, অ্যাফিলিয়েশন হবে কারসিট, কারণ কারসিটের সাথে হচ্ছে আপনার ইয়ার ফান্ডিং এর যে কানেকশনটা, ঠিক আছে? সো আপনার যে কোনো ইমেল ইউজ করতে পারেন, পার্সোনাল যে কোনো আপনার পার্সোনাল যে ইমেলটা, যেমন আমি আমার আমার কোন ইউনিভার্সিটি আমি ইমেল ইউজ করি না, আমার ইয়ারে ইউজ করি আমি সবসময়, আমার পার্সোনাল জিমেলটা আমি ইউজ করি, কারণ এটা আমি রিচেবল, এবং এটা আমার হচ্ছে প্রতি মাসে আমি প্রতি বছর আমি এটা পে করি আর কি, আগে গুগলকে পে করি, তাই না? সুতরাং এটা আমার বলতে গেলে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবে এতদিন থাকবে আমার এটা, rezababu@gmail.com, এটা আছে কি, এটা অনেক আগের করা, 2000 সাল দিয়ে করা। তো ওটা হচ্ছে আমি আমার জীবনে বাংলাদেশে এখন একটা ফোন নাম্বার যেটা গেলে আমি ঢোকাই, অবশ্য লাস্ট টাইম যখন গেছি তখন আরেকটা ছিল, দুইটা, সেকেন্ড টাইম। আর এখানেও আমার একটাই ফোন নাম্বার ইকোতে, সেই ইয়া থেকেই একদম যখন আসছি দেশে 2000 সালে তখন থেকেই একটা সেম ফোন নাম্বারই আমার আছে এখন। আমি আর কোনো দ্বিতীয় কোনো ফোন নাম্বার ইউজ করি না, বুঝছেন? তো অনেকে ফ্রিকোয়েন্টলি, আমার বড় ভাই আছেন, ওনার মনে হয় 7-8টা ফোন নাম্বার। আমি বললাম ভাই ম্যানেজ করেন কিভাবে এতগুলো 7-8টা ফোন নাম্বার, কিভাবে সম্ভব মানুষের? মোবাইল 3-4টা মোবাইল, বুঝছেন? আমি মোবাইলে ভাড়া তুমি হাঁটতে পারেন, আমি এতগুলি কেন দরকার? লাইফ থেকে পুরো কমপ্লেক্স করে ফেলছেন, বুঝছেন? আমি বললাম পুরো লাইফ থেকে নিয়ে হেল বানাই ফেলছেন, আমি হেল ফিল করতেছি আপনার মোবাইল থেকে, আমি মনে হচ্ছে আমি হেলের মধ্যে, দেখে মনে হচ্ছে আমি হেলের মধ্যে আর থাকবো এতগুলি থাকবে। তো তা বাংলাদেশের মানুষ ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, যদি যদি বলা ঠিক নাকি আল্লাহর ইচ্ছা, তিনি আমার চেয়ে বেশি বিজি না, কারণ আমার চেয়ে এখানে যারা সত্যি বিজি বিজি হলে হতে পারে মাত্র এখানে ডক্টর নাসির ভাই। আমি মনে করি এখানে আমার চেয়ে, আমরা যারা কথা বলছি কেউ আমার চেয়ে বেশি বিজি না, বুঝছেন? বুঝছেন? কারণ কারণ না, true. চারটা ইউনিভার্সিটির সাথে কাজ করা, বুঝছেন তো? আমার নিজেরটা সব 4টা, ঠিক আছে? 2টা ব্রিটিশ ইউনিভার্সিটি, একটা প্যারিস, একটা আমি আমার কলেজ, তারপরে সিস্টেম ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে আরো অনেক কিছু অ্যাক্টিভিটিস, রাইটিং কমিটমেন্টস, এডিটোরিয়াল কমিটমেন্টস, সব মিলে, বুঝছেন তো? যাই হোক, এই যে এক একটা জিনিস হচ্ছে যে আপনাদের সাথে আজকে মিটিং, আজকে আবার বিকালে হচ্ছে 9:30টায় বাংলাদেশ টাইম, 9:30টায় আবার 6 থেকে 6,500 স্টুডেন্ট জয়েন করবে আরপিসি তে, আমাদের রিসার্চের উপরে সেকেন্ড ব্যাচ আর কি এটা। তো সব মিলে এই আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন বটম লাইন হচ্ছে, আপনারা যদি আমাকে কাইন্ডলি আজকে কালকের মধ্যে আগে রিপোর্টে দেন, আমাকে পার্সোনাল আমার ইয়াতে ইনবক্স করেন, গ্রুপের মধ্যে না, তারপর আমি 1 থেকে 1.5 পেজের একটা ফিডব্যাক দেবো, সেই ফিডব্যাক অনুযায়ী আপনি মডিফাই করে তারপরে একটা সেম টাইম আপনি কিন্তু আমার জার্নাল খোঁজা শুরু করতে পারেন এখন থেকে, 3টে জার্নাল, ঠিক আছে? অর্থাৎ আপনার পেপারটা ওই 3টে জার্নালেই পাঠানো হবে, ঠিক আছে? কারণ Sir, I have a different question আর কি, আচ্ছা বলেন। হ্যাঁ, যে এই যে আপনি বললেন যে আপনার আগামীকাল থেকে যেটা 4-5 হাজার স্টুডেন্টের একটা রিসার্চ ইয়ে শুরু হবে, and আজকে last one আজকে থেকে, হ্যাঁ আজকে থেকে, হ্যাঁ, তার আগেও 2 দিন 2টা মাস্টার, আজকে একটা কালকে একটা মাস্টার ক্লাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো গত বছরও দেখলাম যে ভালো স্টুডেন্টরা এই রিসার্চ প্রোগ্রাম তারপরে পেপার প্রোগ্রামে আসলো, মানে আপনার কি মনে হচ্ছে যে কেন আমাদের কম্পিউটার সায়েন্সে সবাই রিসার্চ নিয়ে এত ব্যস্ত হয়ে গেল রাদার দেন প্রোগ্রামিং এন্ড আদার্স? আমিনুলও আছে, আমিনুলও তোমার তো রিসেন্টলি পাস করেছে, হি ক্যান গিভ এ আইডিয়া জি জি, আমি কেন মানে এরকম গত হচ্ছে। বছরই আমার গ্রাজুয়েশন শেষ হয়। হ্যাঁ, সবাই বাংলাদেশে ছেলেমেয়েরা বিশেষ করে পাশ করার পরে তারা এটা আসলে এআই যুগে, এই মডার্ন এআই এবং এবং এমার্জিং নানা ধরনের এমার্জিং টেকনোলজির যুগে সবাই যারা একটু সিরিয়াস, তারা বুঝতে পেরেছে আসলে সব জায়গায় বর্তমান সময়ে এমপ্লয়েরা বলেন কিংবা ভালো কিছু করতে গেলে আপনার, কিংবা অনেকে ফান্ড পেতে চায় ফিউচারে বাইরে কোথাও গিয়ে লেখাপড়া করার জন্য, মাস্টার্স করবে বা পিএইচডি করার জন্য বা ডিবিএ যেটাই করার জন্য, তারা সার্টেন নাম্বার অফ পাবলিকেশন খোঁজে, তাই না? একটা পাবলিকেশনটা মাস্ট। শুধু তাই না, আমি হাসান সাহেবকে, আপনি লাস্ট টাইম ছিলেন কিনা জানি না, আমি শেয়ার করেছিলাম গ্লোবাল ট্যালেন্ট ভিসা ইউকে, মাথায় আজকে হ্যাঁ ছিলাম। জি স্যার, জি স্যার। ওই আমি ফাইলটা আপনাকে শেয়ার করছি, মনে আছে? দেখবেন ওখানে রিসার্চটা কিন্তু আলাদাভাবে হাইলাইট করা আছে, বুঝছেন? জি। পার্টিকুলার পরিষ্কার বা হাইলাইট করা, আপনি রিসার্চে ভালো কোনো মনে করেন আপনার ভালো কিছু Q1 Q2 কোয়ালিটির মনে করেন 8-10টা পাবলিকেশন আছে, এবং আপনি ইজিলি কিন্তু তখন
আর আপনার মনে করেন ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো ওই পার্টিকুলার সাবজেক্টে, ঠিক আছে, ভালো, বিশেষ করে ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই রিলেটেড ফিল্ডের উপরে, তাহলে আপনার এখানে যারা ছেলেমেয়েরা যারা আসছে, বিশেষ করে আমি ইউকের কথাই বলি, আপনার এখানে সেটেল করতে গেলে আমাকে 10 বছরের একটা ক্যাপের মধ্যে পড়তে হবে, অর্থাৎ 10 বছর একটা না স্টুডেন্ট ভিসা নিয়ে থাকতে হবে, অথবা যদি আপনি ওয়ার্ক পারমিট পান তাহলে 5 বছর পরে আপনি আইআর বা আইএলআর বলি আমরা এখানে, আমেরিকান সিস্টেমে পিআর বলে, পার্মানেন্ট রেসিডেন্ট বলে, আমরা বলি আইএলআর, ইনডেফিনিট লিভ টু রিমেইন। 5 বছর পরে আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু গ্লোবাল ট্রেনিং ভিসা এমন একটা ভিসা, যদি আপনার মোটামুটি ভালো প্রোফাইল ভালো থাকে, ধরনের অ্যাক্টিভিটিস সবগুলো লেখা আছে ওখানে কি কি অ্যাক্টিভিটিস, পাবলিকেশন হচ্ছে তার মধ্যে হচ্ছে অন্যতম, তাহলে আপনার যে যে কাজটা এখানে সে স্টুডেন্টকে 10 বছর পরে যেটা তারা অর্জন করে 10 বছর পরে, সেটা আপনি আগামী হয়তো 2-3 বছরের মধ্যে সেটা অর্জন করতে পারবেন, হিউজ পসিবিলিটি। ঠিক আছে, আমি তো মনে করি আমার গাইডলাইন ফলো করলে অনেকে এটা করতে পারবে ইজিলি। এইটাই হচ্ছে আমাদের মূলত স্ট্রেংথ। আমি জানি আমি তাদেরকে নিতে পারবো, আপনি করেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আপনি ওই পার্টিকুলার সাবজেক্টের উপরে কিছু স্কিল গেইন করেন, তারপরে কিছু ডিগ্রি নেন, পাবলিকেশন নেন, আধুনিক কিছু অ্যাক্টিভিটিস করেন, ভালো একটা মোটামুটি মিডিয়াম ক্লাসের জব করেন, আপনার গ্লোবাল ট্যালেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা মোটামুটি 100%। রিসার্চটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। আসলে ওই আগের মতো মনে করেন জব করলেন, রিসার্চ মাইন্ডেড না হলে, রিসার্চ অ্যাটিটিউড না থাকলে, তাহলে তো এটা নতুন কিছু আপনি অর্গানাইজেশনে কিছু দিতে পারবেন না, কিন্তু আপনি সেই মানবতার সিস্টেমে বসে আছেন। ঠিক আছে, এই জন্যই চেঞ্জ ম্যানেজমেন্টের কথা আছে। যারা ওই এন্টারপ্রাইজ সিস্টেমে যারা লেখাপড়া করে, এন্টারপ্রাইজ সিস্টেম, বিশেষ করে কোন অর্গানাইজেশনে চেঞ্জ ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। অনেকে বেশিরভাগ অর্গানাইজেশন সেটা ফলো করতে চায় না, মানে কোন একটা সিস্টেম তারা ইমপ্রুভ করতে চায় না, সে ট্রেডিশনাল সিস্টেমে তারা বিশ্বাস করে, এবং যদিও বা তারা ট্রেডিশনাল আইটি সিস্টেম ইউজ করছে, কিন্তু লেটেস্ট টেকনোলজির উপর তারা খুব একটা বেশি তারা মানে আসলে এখানে অনেকগুলো ব্যবসা আছে, খরচের ব্যবসা আছে, আবার যারা এক্সিস্টিং স্টাফ যারা আছে তাদেরকে আবার ট্রেন আপ করাতে হয়, অনেকগুলো বিশাল খরচের ব্যবসা আছে, যার কারণে চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা কিন্তু সব অর্গানাইজেশন কিন্তু এটা অ্যাডপ্ট করে না। ফলে এটা বেনিফিট আছে, আবার ইয়াও আছে, আবার ডিমেরিটও আছে। ডিমেরিটটা হচ্ছে কস্ট, একটা কস্ট ইনভলভ এখানে। ঠিক আছে, সুতরাং ইটস অল অ্যাবাউট কি বলে এটা রিসার্চ এন্ড প্র্যাকটিস এন্ড ডেভেলপমেন্ট উইদিন এ বিজনেস অর্গানাইজেশন। আমার মনে হচ্ছে আমি কিছুটা হলে ক্লিয়ার করতে পেরেছি, তাই না? কয়েকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, না মানে আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে আমাদের মানে কি বলে স্টুডেন্টরা বা সবাই এত যে আগ্রহী হচ্ছে, মানে কি বুঝলেন আর কি আপনি, বা কেন হচ্ছে সেটাই জানতে চাইলাম আর কি। না, সেটা ইউটিউব বললাম না যে সবাই আসলে তো পোলাপাইন তো বুঝে ফেলছে, বুঝেন নাই? একটা সার্টিফিকেট ভাই আপনারও আছে, আমার আছে, তাই না? আমাদের সবারই সার্টিফিকেট আছে এখানে, তাই না? কিন্তু কথা হচ্ছে আমি সবসময় যখন রিসার্চ করি, রিসার্চে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমি সবসময় ক্লাসের মধ্যে গত 20-30 বছর ধরে যেখানে পড়াই রিসার্চ মেথড এন্ড ডিসার্টেশন প্রসিডিওর, সাবজেক্ট আছে রিসার্চ মেথড এন্ড ডিসার্টেশন প্রসিডিওর। এই যে আপনি এখানে যারা এখানে মোট 7 জন আছে, তাই না? এই প্রত্যেক ক্ষেত্রে আমি যে প্রোডাক্ট, আমি কার প্রোডাক্ট আসলে? দুজনের প্রোডাক্ট, আমার বাবা এবং মা, সবার কাছে সেম, কিন্তু রিসার্চটা হচ্ছে আপনার একার প্রোডাক্ট। এটা ফাদার মাদার আপনি, বুঝছেন? সো এটা হচ্ছে অরিজিনালিটি শো করে। আমরা মনে করি আপ টু এমএসসি বা এমফিল পর্যন্ত অন্য জিনিস পড়ি, পরে পরীক্ষা হলে গিয়ে বমি করে দিই, ঠিক আছে, তারপরে আমরা একটা রেজাল্ট পাই, ঠিক আছে। কিন্তু আমি যখন ডক্টরেট করি বা পিএইচডি বা কোনো রিসার্চ করি, সেটা কিন্তু আমাদের নিজস্ব কিন্তু অরিজিনালিটি, ছোট হোক, একদম ছোট্ট হোক, কিন্তু এরপর তো অরিজিনাল কিছু আমার মাথা থেকে বের হয়ে আসতেছে, যেটা আপনি কখনো করেননি, যেটা আপনি কখনো আপ টু এমএসসি এমফিল পর্যন্ত আপনি করেননি, আমিও করিনি, তাই না? এই ফ্যাক্টটা কিন্তু সবাই বোঝে না, এবং যারা বোঝে তারা মনে করে হ্যাঁ এটা তো আমার, আসলে এটা তো আমার সার্টিফিকেট তো সবারই আছে, না? কিন্তু এটা তো আবার একজন রিসার্চের সাথে একজন ডিগ্রি হোল্ডার ডিফারেন্সটা হচ্ছে একজনের পেপার আছে আর একজনের পেপার নাই। এই জিনিসটা যারা বোঝে তারা করে আর কি, তাই না? তারাই তো আসলে মানুষের এই টেকনোলজির কারণে এই কঠিন গ্লোবাল যে একটা বিশাল প্রবলেম, অনেকগুলি সারা আমরা প্রতিনিয়ত প্রবলেমের মধ্যে আছি, তো আমরা ডে বাই ডে আমরা প্র্যাকটিক্যাল হচ্ছি, তাই না? আমরা বুঝতেছি আসলে, মানে
মার্কেট ডিমান্ডটা কি আসলে, দ্যাট ডু আন্ডারস্ট্যান্ড বিকজ অফ টেকনোলজি, তাই না? দে আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড। বাংলাদেশে বসে অনেকে কাজ করতেছে বাইরের ইয়াতে, ইউনিভার্সিটিতে বা বাইরের বিজনেস অর্গানাইজেশনে, করতেছে না? আমাদের দেশের ছেলেমেয়েরা ওই যে ফ্রিল্যান্সিং করে করে অনেক টাকা ইনকাম করতেছে, বুঝছেন, ঘরে বসে, বাংলাদেশে বসে। এটা তো গত 20 বছর আগে ছিল না, ছিল কি? এটা গত 20 বছর আগে ছিল না। সো আমি ওই যে এখন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের প্যাশন দেখা যাচ্ছে ওদের প্রোগ্রামিং থেকে শিফট করেছে রিসার্চের দিকে আর কি। না, That is আলটিমেটলি very alarming also. না, আপনি এখানে একটু মনে হচ্ছে একটু ইয়া হচ্ছে, যে কোনো রিসার্চকে ইমপ্লিমেন্ট করার জন্য, বুঝছেন, আপনার প্রোগ্রামিং এর কোনো বিকল্প নাই। প্রথম কথা হচ্ছে কোন একটা, যে সেটা আপনার কোয়ালিটেটিভ হোক বা কোয়ান্টিটেটিভ রিসার্চ হোক, যে রিসার্চ হোক না কেন, আপনাকে আলটিমেটলি ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট ইউর আইডিয়া, ইউ অ্যাকচুয়ালি রিকোয়ার এনি পার্টিকুলার প্রোগ্রামিং স্কিলস। তো গুড থিং হচ্ছে এখন বর্তমানে মানে সবচেয়ে মানে খুব বিউটিফুল থিং এবং সবচেয়ে কমফোর্টেবল থিং হচ্ছে আপনার, you might have very complex idea, then probably you might be able to create a framework based on that particular idea. কোশ্চেন হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু আপনার খবর হয়ে যাবে। গুড থিং হচ্ছে বর্তমান সময়ে কিছু এলএলএম মডেল আছে, ফর এক্সাম্পল ক্লড। আপনার যত কমপ্লেক্স আইডিয়া হোক না কেন, সে আপনাকে পুরো সফটওয়্যার সিস্টেম তৈরি করে দেবে। You don't need to have any coding skills at all. The main thing was actually you were able to write a nice prompt, exact prompt, actually what you're looking for. যদি আপনি বোঝাতে পারেন ক্লডকে, মানে মেশিনকে যদি বোঝাতে পারেন, that's why it's the machine will understand actually what you want, then machine will create a complete software systems. বুঝছেন, আপনি যেটা চাচ্ছেন এক্স্যাক্টলি সেম সলিউশন আপনাকে বের করে দেবে। That's the beauty of the LLM. বুঝছেন তো? কিন্তু ওই যে আইডিয়াটা যেটা বলছে, সেই আইডিয়া কিন্তু আপনাকে কেউ, সেই আইডিয়াটা কিন্তু আপনার নিজের আইডিয়া, কিন্তু সেই আইডিয়াকে আরো একটু পাকাপোক্ত করেন, আরো কিছু এআই এর হেল্প নিয়ে এটাকে আরো কমপ্লিট করেন আপনার আইডিয়াটাকে, then you implement it by কি বলে এটাকে, আপনার কোন পার্টিকুলার মডেল দিয়ে আপনি একটা সফটওয়্যার সিস্টেম তৈরি করে ফেলেন। আপনার কোন কোডিং স্কিল দরকার নাই। ফিউচারে দেখবেন আগামীতে আর কোনো স্কিল দরকার হবে না। বাট এর মানে এই যে তারা প্রোগ্রামিং পড়বে না, প্রোগ্রামিং পড়ার জানার দরকার আছে। প্রোগ্রাম জানলে হবে কি, আপনি মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ওই ক্ষেত্রে কিন্তু কাস্টমাইজটা বেশ ডিফিকাল্ট, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোগ্রামিং স্কিল থাকলে, আপনি যদি নিজে যদি কোডিং করতে পারেন, তাহলে আপনি ওই, যদিও বা আপনাকে ওই চ্যাট জিপিটি বা জেমিনাই বা ক্লড বা গর্গ আমাকে বানিয়ে দিল, কিন্তু এরপর কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করা যাবে না। হ্যাঁ, ওইটা আর কি। সো আলটিমেটলি জিনিসটা মানে লাইফ যদি বা ইজি হচ্ছে, বাট আপনি চাইলে অনেকভাবে আপনার আইডিয়াটাকে টুইস্ট করতে পারেন, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সাবজেক্টের সাথে আপনি কোরিলেট করতে পারেন। একটু যদি আপনি একটু মোটামুটি বেসিক আইডিয়া থাকে আর কি, মোটামুটি একটা হালকা স্কিল থাকে, আপনি অনেক কিছু করার সুযোগ আছে, সুবিধা আছে। তাই না? থ্যাংক ইউ। জি, না, ডেফিনেটলি না, রিসার্চ প্রয়োজন আছে, বাট রিসার্চার কোনো কিছু হবে না ভাই। আমি সবসময় বলি, আল্লাহ পাক নিজে বলছেন একদম, প্রতিটা মানুষের জন্য, মুমিন না, প্রতিটা মানুষের জন্য হচ্ছে জ্ঞান অর্জন ফরজ। এখন যদি বলেন সে জ্ঞান অর্জনটা কি, জ্ঞান করতে আসে ভাই, জ্ঞানের ডেফিনেশন কি ভাই আমাকে বলেন প্রথমে। আমাদের দেশে জ্ঞানের ডেফিনেশন এক না। ডাটা সায়েন্সের ভাষায় জ্ঞান হচ্ছে আপনি প্রথমে অবজার্ভ করছেন, খুব গভীর মনে কোনো একটা বিষয় নিয়ে ভাবতেছেন, এখান থেকে ডাটা কালেক্ট হবে, তাই না? এখান থেকে ডাটা কালেক্ট হবে, ডাটা কালেক্ট করার পরে এই ডাটাকে আপনি প্রসেস করবেন, ডাটা প্রসেস করে এটা ইনফরমেশন হয়। এখন কয়েক ধরনের ইনফরমেশন হলো, যদি 3-4টা ইনফরমেশন যদি অর্থাৎ 3-4টা ইনফরমেশন যদি কোনো কোরিলেশন থাকে, ওটাই জ্ঞান, তাই না? তা আল্লাহ যে বলছেন প্রত্যেকটা মানুষের উপরে জ্ঞান অর্জন ফরজ, আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন দোলনা থেকে কর পর্যন্ত জ্ঞান অর্জন ফরজ। তিনি জিনিসকে আরো এলাবোরেট করছেন, খেয়াল করেন। আল্লাহ বলছেন প্রতিটা মানুষের, ডাজন্ট ম্যাটার আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হোয়াটএভার ইউ আর, আপনার জন্য জ্ঞান অর্জনটা ফরজ। তাহলে কি জ্ঞান করতে আমরা যেটা বুঝি মুখস্থ করা কিংবা শুধু বুঝতেই হলো, কিন্তু এটাকে আপনি অ্যাপ্লাই করবেন না, বুঝতে পারছি? আমি ভাই আল্লাহর কথা বলছি, আমি কোরআনের কথা বলছি, শুধু ইয়া দিয়ে বলতেছি। আপনার দেখেন জিনিসটা কত সুন্দর, মানে ধর্মটা কত সুন্দর। দেখেন আল্লাহ প্রথমে হচ্ছে পড়ো, রসুলকে সবার আগে বলছে তুমি পড়ো। রসুল আমি বলতে জানি না, আমি কিভাবে পড়বো, আমি বলতে জানি না। তারপরে 3-3বার চাপ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই তার ইয়াটা ট্রান্সফার করছে আল্লাহর মাধ্যমে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে হয়ে আল্লাহর ইয়াটা
রসুলের ইয়া মাথার মধ্যে এবং ইয়ার মধ্যে ঢুকাইছে, এখন গর্ব করে পড়া শুরু করছেন, তাই না? জি জি জি। শুরুতেই শুরুতেই ইকরা, না ইকরা দিয়ে শুরু। প্রথম আয়াতে ইকরা। হ্যাঁ, এটা 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 96 নম্বর সূরা, যদিও বা 96 নম্বর সূরা, কিন্তু কিন্তু এটাই প্রথম প্রথম ওহী ছিল, প্রথম ওহী ছিল এটাই। হ্যাঁ, তো দেখেন জিনিসগুলো আসলে অনেক সুন্দর, বুঝছেন বুঝছেন এগুলো। এই মডার্ন ওয়ার্ল্ডে বুঝছেন, আমাকে ওই আমার বর্তমান যে নতুন যে ডিবি স্টুডেন্ট উনি বলছেন, ওনার আবার ওই আম, আরবি লাইনে তিনি কামিল ফাজিল, যেটা একদম মাস্টার্স এর পর্যন্ত লেখাপড়া করছেন, আবার আইআর এর উপরে লেখাপড়া থেকে আবার মাস্টার্স করছেন, বুঝছেন। তো আচ্ছা, আচ্ছা। উনি আমাকে বলছেন, আমি বলছিলাম ভাইটাকে, আমাকে করিম ভাই, আপনি যদি ইয়া করতেন জিনিসগুলো, আপনার মতো মানুষগুলো ওই কোরআনটাকে আরো বেশি ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেন। মানে যারা বর্তমান সময় যারা হুজুর যারা আছে, বলে আমি তো হুজুর, উনি বলছে আমি তো হুজুর, আমাদের চাইতে যেন আমরা তো আসলে সায়েন্স বুঝি না, তো আমাদের সায়েন্স যদি পড়তাম আজকে, যদি ডাটা সায়েন্স বা এই ধরনের লেখাপড়া করতাম বিষয়ে, তাহলে আপনার জিনিসগুলোকে এবং কোরআনিক যে আয়াতগুলোকে আরো অনেক সুন্দরভাবে একদম গভীরে যাতে মানুষ বুঝতে পারে সেটাকে বোঝানো সম্ভব হতো। কথাটা সত্য, একদম একদম মিথ্যা কথা না, কথাটা সত্য আসলে, বুঝছেন। ইটস অল অ্যাবাউট ডেটা অ্যান্ড ডেটা, বুঝছেন। আপনি দেখেন ডেটা ছাড়া কিছু হচ্ছে না, এবং কি আমি বলছি সব ডেটা, এই দুই পাবলিক বুঝছেন ডেটা লিখতেছে, দেখেন এই যে কেরামন কাতিবিন, বসে ডেটা লিখতেছে, তাই না? মানে জিনিসগুলো এত সুন্দর, এত এত অর্থপূর্ণ জিনিসগুলো, বুঝছেন। মানে আপনি দেখেন এই সূরা ইখলাসটা দেখেন আপনি, আমি শুধু একটা লাইন বলবো, শুধু একটা, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ বলছে বলো তাদেরকে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এটা কেমন অদ্বিতীয়? আর এই ভাষা কিন্তু একের দুটা মিনিং আছে, জানেন তো? একটা ওয়াহিদ, একটা একটা আহাদ, জানেন না? ওয়াহিদ মানে কিন্তু এক, জি স্যার জানি। আহাদ মানে কিন্তু এক। কিন্তু এই ওয়াহিদ কিন্তু এক, কিন্তু ওটা কিন্তু আবার ওটাকে ওটা ওটা কিন্তু ডিভাইজেবল। ওই এক কিন্তু 1.1 1.2 ফ্র্যাকশন হতে পারে, খেয়াল করেন। কিন্তু এই যে আহাদ, আহাদ কিন্তু আহাদ আবার একটা কথা আছে, ওয়াহিদ কিন্তু আবার ফিমেল ভার্সন আছে কিন্তু, ওয়াহিদা, জানেন তো? ওয়াহিদ কিন্তু ওয়াহিদা হয়, কিন্তু আহাদের কোনো ফিমেল ভার্সন নেই, আহাদের কোনো ফিমেল ভার্সন নাই। চিন্তা করেন আল্লাহ কত নিখুঁত, দেখেন আহাদের কিন্তু কোনো ফিমেল ভার্সন নাই। আহাদ মানে এমন একটা এক যেটা ইনডিভাইজেবল, যেটা কখনো কেউ ভাগ করা যায় না, এটার কোনো ফ্র্যাকশনের কোনো ভ্যালু নাই, এটা এক, এই জন্য এটা স্যার এক। আল্লাহর সাথে আহাদ যোগ করছে, আল্লাহু আহাদ। হ্যাঁ হ্যাঁ, ওয়াহিদ বলে নাই, কিন্তু খেয়াল করছেন তো, ওয়াহিদ বলে নাই। কি কি বিউটিফুল, দেখেন চিন্তা করে দেখেন, মাথা ঘুরে যাওয়ার মতো কথা, কি রে, ছোট্ট একটা জিনিস কিন্তু দেখেন কত মিনিংফুল। মানে এটা কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নাই, ওই 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 ওয়াহিদের কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালু আছে, এবং এটা কিন্তু ফিমেল ভার্সন আছে কিন্তু, তাই না? ওয়াহিদ ওয়াহিদা, তাই না? স্যার মানে কি বিউটিফুল। কোরআন শরীফে যতবারই মানে আল্লাহর ব্যাপারে বলা হয়েছে এবং আল্লাহর নাম আসছে, মানে একটা ইউনিকনেস প্রকাশ করা হয়েছে যে এটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রেই প্রযোজ্য, আর মানে কারোর সাথে মিলবে না। সেটাই যেমন স্যার সেটাই সূরা বলছি। ইখলাসের শেষ আয়াত যেটা, এটার অর্থ হচ্ছে যে তার সমতুল্য আর কিছুই নাই। তো এটা আর Exactly. কোনো কিছুতেই আর কি যায় না, মানে শুধুমাত্র আল্লাহ ছাড়া। ওটা তো আপনার ইয়া যে খামাত, যে কারো মুখাপেক্ষি না, তিনি কারো মুখাপেক্ষি না, তোমার কেউ, তিনি তিনি সেলফ সাফিসিয়েন্ট, পুরো তার কারোর উপরে, মানে তার মুখা তার কার দিকে তাকিয়ে থাকতে হয় না, 100% নির্ভরশীল, তিনি তিনি কারোর উপরে নির্ভরশীল না, পুরো সেলফ সাফিসিয়েন্ট, এটা বলা হয়েছে, যেটা বাংলা হচ্ছে মুখাপেক্ষী, তাই না? জি স্যার। তো সো এখানে জিনিসগুলো বুঝছেন, এখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা চিন্তা করলে বলছি, সে বলেছে না। আমি আর একটা কথা বলি, ওই যে এই অনেক জায়গায় কোরআন শরীফের এই আয়াতটা দেখছেন না, একটা পর্যায়ে লেখে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন আছে, কথাটা কিন্তু পরিষ্কার, আল্লাহ হ্যাঁ বলছে এটা চিন্তাশীল ব্যক্তির জন্য নিদর্শন আছে, খেয়াল করেন এই কথা কিন্তু বলে, জি অনেক স্যার। জায়গায় আছে, অনেক আয়াতের মধ্যে আছে। স্যার এটা একটা 4 জায়গায় আছে, 4 জায়গায় হ্যাঁ, আছে। সূরা সূরা কমারে। সূরা কামারের 4 জায়গায় 17 22 32 40, আমি জানি 17 22 32 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোরআনকে তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি, ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান কন্টেমপ্লেট ইট, তোমাদের মধ্যে এমন কেউ আছে এটাকে নিয়ে ধ্যান ধারণায় মগ্ন হবে, চিন্তা ভাবনা করবে, জি স্যার। বুঝছেন? তার মানে আপনার রিসার্চ, এই ধ্যান ধারণার মধ্যে রিসার্চ না, ওই যে একটু আগে হাসান ভাই যেটা বললেন, তাই না? রিসার্চ, তাই না? রিসার্চ 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 অলওয়েজ দেয়ার। আমরা এটা আমাদের বুঝতে সময় লাগছে, আমাদের বুঝতে অনেক সময় লেগে গেছে, এটা বুঝছেন না? কিন্তু এটা রিসার্চ তো হবে না। আহ
আমাদের আসলে আমার যাওয়ার সময় হচ্ছে, আমাদের এখানে আবার আজকে জুমা, তো আপনার তো জুমা হয়ে গেছে আমাদের। ও আমাদের হ্যাঁ, জুমা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা। আমাদের হ্যাঁ, আমরা তো জুমায় পরে বসে আছেন, আবার আবার জুমার সময় আসতেছে, আমাকে এই এ, যেতে হবে আর কি। আমার এখান থেকে প্রায় হুম। 30 মিনিট হাঁটা, আমি বাসে চলে যাই 3-4 মিনিটেই, হ্যাঁ, 4-5 মিনিট। তো মানে এখন আপনার 12টা 25 নাকি না ওদের আপনার টাইম, 12টা এক্স্যাক্টলি, হ্যাঁ আমাদের এখন 5 আওয়ার্স, এখন 5 আওয়ার্স ডিফারেন্স। এটা ইজ ভেরি গুড টাইম। সামার টাইমটা আমাদের খুব কমফোর্টেবল মনে হয়, কারণ 6 ঘন্টা ডিফারেন্স হওয়ার কারণে অনেক সমস্যা হয় উইন্টারে, যে 6 ঘন্টা ডিফারেন্স উইন্টারে। এটা বেশ যদি বা 1 ঘন্টা ডিফারেন্স, কিন্তু 1 ঘন্টা মানে হচ্ছে অনেক কিছুই, বুঝছেন তো, কারণ এটা এটা তাড়াতাড়ি আমরা খুতবা যেটা আছে ওই যে আরবি খুতবাটা, তো ওটা শুনতে হয় আর কি, ওটাও তো আপনার মানে জরুরি আর কি। এই কথা যখন যেহেতু বলছেন, আমি গত প্রায় 26-27 বছর যাবত তো ইউরোপে আছি, যেটা দেখছি এখানে এরা সমসাময়িক গ্লোবাল প্রবলেম নিয়ে কথা বলে কোরআনের আলোকে। খুতবা কিন্তু এটাই, কিন্তু সমসাময়িক প্রবলেম, গ্লোবাল ক্রাইসিস, এবং এবং এই ক্রাইসিস সাথে কোরআনের কোনো উদ্ধৃতি বা হাদিসের সাথে সমন্বয় ঘটিয়ে এইভাবে তার কথা বলে। এটা হচ্ছে মজার জিনিস, যেটা আমাদের দেশে চোথা লেখা আছে, মনে হচ্ছে চোথার মতো উচ্চারণ ওই দিছে, ওইটা গণহারে মুখস্থ করে একটু বসার পর উঠে আবার ওইটা পরে শেষ করে, কিন্তু ওইটাই বলে। কিন্তু এটা এটা তাই না, কিন্তু এটা কিন্তু সব জায়গায় আমাদের সেম, কিন্তু দেশে 12 মাসই খুতবার বই পাওয়া যায়। হ্যাঁ, বই আছে, বইটা তো বই দুইটা তো পার্ট বলে। স্যার। প্রথম পার্টে স্যার বিভিন্ন মসজিদে কিন্তু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে শুনেছি, আর সেকেন্ড পার্টটা কমন, সব মসজিদে খুতবার সেকেন্ড পার্টটা কমন। না, যেহেতু 4 রাকাত তো আপনার জোহরের 4 রাকাত হয়, এখানে যেহেতু